গ্রামীণ কৃষি সমাচারে সবাইকে স্বাগত। আজকের আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন কৃষক বন্ধু। উনি একজন কৃষক রত্ন আর কি। কৃষিকাজে অনন্য অবদানের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওনাকে কৃষক রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং উনি নিয়মিত নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখেন। সেখান থেকে কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষবাস করেন এবং এতদ অঞ্চলের বিভিন্ন কৃষক বন্ধুদেরকে পরামর্শ দিয়ে থাকেন। এতদ অঞ্চলে এলে দেখা যায় প্রচুর পরিমাণে কৃষক বন্ধুরা এবং মাঠকে মাঠ তারা খুব একটা পরিকল্পনা মাফিক চাষটা করেন। দেখুন যতদূর লক্ষ্য যায় শুধু লঙ্কা গাছ আর লঙ্কা গাছ এবং ধান জমির যে সমস্ত আলগুলো রয়েছে সেখানে কাজে লাগিয়ে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লঙ্কা চাষ করা হয়। মানে ধান জমির পাশাপাশি যে সমস্ত পাড়গুলো বা আল যেগুলো রয়েছে সেগুলোতে সব লঙ্কা চাষ। এবং আমি আসার পথে দেখছি প্রচুর কৃষক বন্ধুরা এই পদ্ধতিতে চাষ করেছেন এবং করে তারা এতদ অঞ্চল থেকে বিভিন্ন রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও বিদেশের বাজারে এক্সপোর্ট করেন। সেই কৃষক রত্ন শঙ্করবাবুর কাছ থেকে তার এই লঙ্কা চাষ এবং নানান বিষয়ে আপনাদের সামনে আরও তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো প্রতিবেদন জুড়ে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। প্রচুর ফল, প্রচুর কৃষক বন্ধুরা অনেকেই দেখছেন এবং তারা জানতে চাইছিলেন যে লঙ্কা গাছের কি বিভিন্ন রোগ পোকা আক্রমণ হলে কিভাবে কি করবেন। তো শঙ্করবাবু বললেন কোনো নতুন হয়তো কোনো কৃষক বন্ধু তিনি হয়তো লঙ্কা চাষে আগ্রহী হয়েছেন, তিনি কিভাবে শুরু করবেন বা বীজ নির্ধারণ করবেন, কিভাবে কোন বীজ ভালো হয় এতদ অঞ্চলে। আমাদের কৈখালী বা কুলতলি ব্লকে এখন বলতে গেলে মানে সমস্ত রকম লঙ্কার বীজ চাষিরা পরিস্থিতি চাষ করছে। আচ্ছা, কিন্তু আমরা বিশেষ করে জানি যে আমাদের এখন মার্কেটে ইগল যে চারাটা সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ভালো। আমরা প্রথম মার্কেট থেকে বীজ কিনলাম, কেনার পরে রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান থেকে টাইকোডার্মাস সিউডোমোনাস বলে একটা ওষুধ পাওয়া যায় বীজ শোধনের জন্য। সেটা নিয়ে এসে বাড়িতে আমরা শোধন করে নিলাম। মাটি কুপিয়ে নেওয়ার পরে বা মাটির সঙ্গে আমরা মিক্সড করতেও পারি, দানাটাও আলাদা শোধন করতে পারি, মাটিতেও আমরা দিতে পারি। আচ্ছা, দেওয়ার পরে আমরা মশারি খাটিয়ে তারপর আমরা কিন্তু বীজটা রোপণ তৈরি করি। কারণ সাদামাছি তো ছোটবেলায় সাদামাছির আক্রান্তটা হয় খুব বেশি, যার জন্য আমরা মোটামুটি সাদামাছিটা যাতে আক্রান্ত না হয়। আচ্ছা, সেটা কতদিনের চারা তাহলে জমিতে? আমরা 1 মাসের চারা রোপণ করি জমিতে রোপণ করি 1 মাসের চারা। আচ্ছা, আর আপনি যেহেতু পলিমালচিংয়ে করছেন চাষটা, সেক্ষেত্রে আপনার পরিচর্যা কি করতে হচ্ছে? পরিচর্যা পলিমালচিংয়ে ওই একই সেম কেস। প্রথমে পাটটাকে আমরা এমনি অন্য বাড়ি, আমি যখন এই পাটটাতে করি লঙ্কা চাষ, তাহলে আমার এখানে ভেড়িটাকে কুপিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে লঙ্কা চারা বসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পলিমালচিংয়ের ক্ষেত্রে হবে না, মাটিটাকে প্রথম কুপিয়ে নিতে হচ্ছে, দুবার কোপ দিয়ে তাকে যা মেডিসিন দেওয়ার দরকার, মানে যেমন টাইকোডার্মাস সিউডোমোনাস হোক বা চুন হোক, যা হোক যেটা দেওয়ার দরকার দিয়ে পাট কুপিয়ে দিয়ে পেপারটা ঢাকা দিতে হবে। আচ্ছা, তারপরে তাহলে অন্যান্য চাষের ক্ষেত্রে যেমন আমাদের মাঝে মধ্যে সার প্রয়োগের প্রয়োজন পড়ে, এই ক্ষেত্রে তো সেটা করা যাবে না নাকি? না, ওই একেবারেই যা দেবেন একেবারেই না। এবারে এই যে মাঝখানে আমার ড্রেন আছে, আচ্ছা, হ্যাঁ, সারটা এই ড্রেনে দিতে হবে। আর যদি আমি বলি যে ওই যে ভেড়িগুলোতে দেওয়া হবে, তাহলে ওগুলোকে ডিপ চালাতে হবে, সরু পাইপ ডিপ ইরিগেশন চালাতে। 7 দিন পর সেচ দিই, কেন পলিমালচিংয়ে একবার সেচ দিলে এখন 15 দিন। হ্যাঁ, জলটা কম টানবে, কিন্তু ভেড়িতে হলে হবে না। ওটা কতদিনে দিতে? ওটা 5 দিন 7 দিন পর জল দিতে হবে। এখানে 15 দিন। আর আগাছা তো খুব একটা উৎপাদ নেই। এখানে ধরুন আপনি পলিমালচিং করেছেন তাই আগাছা নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু যেগুলো পাড়ে লাগিয়েছেন সেক্ষেত্রে তাহলে কি হবে? সেক্ষেত্রে আগাছা তুলতে হয় না। আমাদের এখানে কিছু চাষি পলিমালচিং করেছে এই ভেড়িগুলোতে, মানে লঙ্কা গাছের গোড়া থেকে
নিচের দিকটা মানে সাইডগুলো, ভেড়ির সাইডগুলো মালচিং করেছে। সেক্ষেত্রে কিছুটা আগাছা নিয়ন্ত্রণে থাকে। মানে ওটা এই ফাল্গুন চৈত্র মাসের দিকে গেলে পরে ও আগাছাটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে এই গরমে। মাস থেকে মোটামুটি ফলন আসবে 2.5 মাস পরে, 2.5 মাস পর, 2.5 মাস 3 মাসে গিয়ে ফল শুরু হবে। এবং সেটা কন্টিনিউ পাচ্ছেন তাহলে কত মাস ধরে? 5 মাস। 5 মাস। আচ্ছা, আমি যদি বলি যে এই ধরুন 5 মাসে আপনি প্রথম ওঠা থেকে শুরু হয়ে আর এই 5 মাস পর্যন্ত টোটাল একটা কত ফলন আপনি পাবেন একটা সিজনে? ধরুন গত বছর আপনি কেমন পেয়েছিলেন? আমি টোটাল আমার এই জায়গাটার উপরে হিসাব করে আমি অত বছর খাতা কলমে একদম পারফেক্ট হিসাব করে আমি 17 কুইন্টাল মতো পেয়েছিলাম। 17 কুইন্টাল। সেক্ষেত্রে আপনার খরচ কেমন হয়েছিল? খরচ আমার বেশি হয় না। প্রত্যেক পাটে আমার এই জায়গাটাতে আমার 10 কেজি করে সার ব্যবহার করি। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনি তাহলে বেচাকেনা করেছেন কত? 72,000 টাকা। 72,000 টাকা। আর এটা কি ওই গত বছরের যে পুরো এককালীন সিজনের হিসেব? 72,000 টাকা লঙ্কা চাষের ওটা। লঙ্কা চাষের উপরে। বাহ! তার মানে তো আপনার খুব ন্যূনতম খরচে আমার যেখান থেকে মোটামুটি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান থেকে যেটুকুন পরামর্শ আমরা পাই, সেখান থেকে আমি আমার অন্য কারোর কথা শুনে আমি আর চাষ করি না। যদি কোনো সমস্যা হয় আমি ফটো করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই। এটাই, এই জিনিসটাই আমরা বারবার বলার চেষ্টা করি আমাদের সমস্ত কৃষক বন্ধুদেরকে। শঙ্করবাবু কথা শুনছেন নিশ্চয়ই, এবং আমরা বারবার চেষ্টা করি আপনাদেরকে বলার যে অন্তত আপনাদের কৃষি সংক্রান্ত যা কিছু সমস্যা হয় আপনার নিকটবর্তী এডিএ অফিস বা কৃষি বিজ্ঞান কেন্দ্র, এ তো দক্ষিণ 24 পরগনার মধ্যে রয়েছে আমাদের নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র, বা সোনারপুরের দিকে যারা থাকেন তাদের কাছে পাবেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। সেখানে আপনারা কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং সেইভাবেই চাষ করুন। জেনে বুঝে করলে চাষ লস হবে না 12 মাস, আর যদি না জেনে করেন তাহলে লস 12 মাস খেতে হবে, তাই তো? এমনকি আমাদের এখানকার চাষিদের অনেক খরচা কমে গেছে, যেমন এডিও থেকে আমাদের জিঙ্ক, বোরন এগুলো আমরা পাই, ওনাদের কাছ থেকে সহযোগিতা আমরা এনে গ্রামেতে দিই, চাষিরাও ব্যবহার করে। বাহ! এখনো পর্যন্ত মানে অনেক কৃষক বন্ধু আছেন যারা কিন্তু এই দেখা দেখি চাষটা করেন এবং তারা কৃষি বিজ্ঞানের ধারে কাছে আসেন না। না 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 এই ব্যাপারে আপনি একজন সচেতন কৃষক বন্ধু হয়ে কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, তাদের আমি এরকম কৃষক বন্ধু অনেকে আমার কাছে আসে, তাদেরকে সঙ্গে সঙ্গে পরামর্শ দিলাম যে আপনার গাছ এইরকম হচ্ছে, নিশ্চয়ই আপনার মাটির সমস্যা। 150 টাকা মাটি পরীক্ষা করতে খরচ করে নিন। না, করব না। কেন এই অনীহাটা কেন? কি বোঝেন আপনারা? কিন্তু ওনাদের পরিস্থিতি একটা জায়গায় কি, ওনারা কি করে, যেখানে আমার এই জায়গাটাতে 10 কেজি সার লাগে, ওনারা এই জায়গাটা হলে 20 কেজি সার দিত। এই মানে তবুও কিছু মানুষ হয়তো একটু সচেতন হচ্ছে আপনার দেখে, এবং যখন বিপদে পড়ছেন যে যখন না এছাড়া উপায় নেই তখন আমাদের যেতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্র। তাই আপনাদেরকে আবারও বলি যে অন্তত আপনারা সময় থাকতে কথায় বলে যে দাঁত থাকতে যদি না দাঁতের মর্ম বোঝা যায়, সেই রকম এটাও চাষটাকে আপনারা সায়েন্টিফিকভাবে চাষ করুন, বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনারা চাষ করুন। নিশ্চয়ই শঙ্করবাবু বা কুলতলির এই যে কৈখালী ব্লকে আমরা আজকে কথা বলছি লঙ্কা বাগানে, যে কোনো চাষ আপনারা এডিও অফিসে হোক বা কৃষি বিজ্ঞানে যে সমস্ত শস্য সুরক্ষা ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করুন, নিশ্চয়ই ভালো ফলন পাবেন এবং চাষের থেকে মুখ ফিরিয়ে নিতে হবে না। আশা করি আজকের আমাদের এই লঙ্কা প্রতিবেদন থেকে অনেক কিছু আপনারা জানতে পারলেন, এবং আমরা এতক্ষণ কথা বলছিলাম কৃষক রত্ন শঙ্কর নস্করের সঙ্গে। শঙ্করবাবুকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাই ভালো থাকুন। আবার আমরা নিশ্চয়ই অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন।